গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম, আর এই ব্লগটা কিন্তু সোমবারের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যা কাজ সব কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ঘরে। এসে মিষ্টিকে তোলার চেষ্টা করছি অনেকক্ষণ থেকে। মিষ্টি উঠতেই চাইছে না। মিষ্টিকে যত বলছি, মিষ্টি ওঠো, আজকে তোমার বার্থডে, আজকে হ্যাপি বার্থডে আজকে তোমার, যতই বলছি তবুও সে উঠছেই না। তারপরে ওকে অনেক কষ্ট করে জাগানোর পর যেই বলেছি, আর দেখো আনন্দ করে আমাকে জড়িয়ে ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিছানা চাদর তুলে দিয়েছি। আজকে অন্য একটা বিছানা চাদর পাতবো আর এই বিছানা চাদরটা কেচে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টির রিয়াকশানটা। মিষ্টি ভীষণ ভীষণ খুশি, আজকে ওর বার্থডে, সেই জন্য। এবছর জন্মদিনটা মিষ্টির গত বছরের থেকেও আরও ছোট করেই করব আমরা নিজেরা মিলে, কারণ একটু সমস্যার মধ্যে আছি, ওই জন্য বড় করে করছি না। যেটুকু না করলে নয়, মিষ্টির আনন্দর জন্য বা ওর ভালো লাগার জন্য সেটুকুই আমরা করব। আর জন্মদিন উপলক্ষে যেসব নিয়ম পালন করতে হয় সেগুলো পুরোটাই করা হবে। মিষ্টি উঠে আমার গলা জড়িয়ে ধরেছে, তোমরা দেখতে পারলে। এবার মিষ্টিকে নিয়ে ব্রাশ করাতে নিয়ে যাবো কলপাড়ে। আর এদিকে দেখো আমার মা সকাল সকাল উঠে আমার প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিয়েছে, সেগুলো মেলে দিচ্ছে মা। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে গত বছর আমার মায়ের চোখে স্ট্রোক হয়েছিল। সেই জন্য যতদিন না পর্যন্ত মার চোখ পুরোপুরি ভালো হবে, একটা নির্দিষ্ট দিন অনুযায়ী ডাক্তারবাবুরা বলবেন, সেই সময় গিয়ে মাকে ইঞ্জেকশান নিতে হবে এবং ইঞ্জেকশান নেওয়ার পরে 15 দিন পুরোপুরি রেস্টে থাকতে হবে। এবার যথারীতি মা কোনোবারই সেইভাবে রেস্টে থাকতে পারে না, কারণ আমাদের বাড়িতে মহিলা বলতে একমাত্র মাই তো আছে, দাদার তো এখনও বিয়ে হয়নি। সেই জন্য মাকে বাধ্য হয়ে সবই করতে হয়। বাবা হয়তো কিছুটা হেল্প করে, কিন্তু তবুও বাড়ির মানে অনেকই কাজ থাকে, সেগুলো মাকে করতে হয়। তা এবারে অনেক কান্নাকাটি করে জোরজবস্তি করে প্রায় 1 সপ্তাহ পর তাই আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। সেই 1 সপ্তাহ কিন্তু মাকে বাড়িতে সবই করতে হয়েছে, বাবা কিছুটা হেল্প করেছিল। যাই হোক, আর আজকে মায়ের 15 দিন হয়ে গেছে, তাই মাকে বললাম তুমি মাথা টাথা ঘষে একেবারে স্নান করে নাও, আরও তার মধ্যে পুজো দিতেও যাবে, মা উপোস আছে। তাই মা স্নান করতে গিয়েছিলো, তখন একবারে আমাদের জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে। মাকে বললাম আছাড় মেনো না, তুমি ধুপে ধুপে কেচে দাও। এমনি সময়ও মা অন্য সময়ও সব সময়ই করে দেয়, প্রচুর হেল্প করে, কিন্তু এবারে আমি দিতে চাইছিলাম না। মা বললো অসুবিধা হবে না, 15 দিন হয়ে গেছে, আমি কেচে দিচ্ছি। যাই হোক, মা স্নান টান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরের মালা গাচ্ছিল, তোমরা দেখতে পেলে মা ঠাকুর ঘরে প্রথমে মালা গাচ্ছিল। মা বললাম বাড়ির জন্য একটা, বাড়ির শিবের জন্য একটা, আর পুজো দিতে যাবো সেখানে 2টো মালা গাঁথো, কারণ মাও উপোস আছে, আমিও উপোস আছি। একটু মন্দিরে আজকে মিষ্টির নামে পুজো দিতে যাব। আজকে সোমবার, শ্রাবণ মাসেরও সোমবার, আমি বাড়িতে দিই, তা মন্দিরের মিষ্টির নামে একটু পুজো দিয়ে আসবো। আর আমাদের পাশে যে জলেশ্বর মন্দির আছে, প্রত্যেকবারই আমি শ্রাবণ মাসে যাই একদিন। তাই এবছরটা কপাল খুব ভালো যে মিষ্টির শ্রাবণ মাসের একেবারে সোমবারেই জন্মদিনটা পড়েছে, ওই জন্য একবারেই পুজোটা দিয়ে আসবো। তোমরা ফার্স্ট টু লাস্ট এন্ড পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা জলেশ্বর মন্দিরে এখনও আসোনি, জলেশ্বর মন্দিরের প্রচুর ভিউ আছে, আমি মানে অনেক ছোট ছোট স্ক্রিপ্ট তুলে নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবে এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মায়ের প্রায় গোছানো হয়ে গেছে, আর ওদিকে মিষ্টির বাবা স্নান টান করে গোছাচ্ছে, আমারও গোছানো হয়ে গেছে। চুলটা ভিজে বলে চুলটা ছেড়ে নিয়েছি, আর এদিকে মিষ্টিকে দেখো চুল টুল বেঁধে দিচ্ছি। মিষ্টির আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে মিষ্টির একটা জামা কিনে দিয়েছে ওর বাবা, তাই সেই নতুন জামাটাই আজকে পরিয়ে দিয়েছি। এ দেখো আমাদের সবার গোছানো হয়ে গেছে, এবার আমরা রওনা দেব। মিষ্টির বাবারও হয়ে গেছে, এই দেখো মিষ্টির বাবা চলে এসছে। আর আমাদের চারিপাশটা দেখেছো একেবারে সবুজে ঘেরা। আর আমার শ্বশুরবাড়ির এলাকাটা প্রাকৃতিক পরিবেশ হিসেবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু প্রাকৃতিকের দিক দিয়ে একেবারে সেরা। আর এইদিকে দেখো আমার মেয়েকে ফুল পেড়ে দিচ্ছে ওই মামা। আর এই মামাকে আমার মেয়ে খুব চেনে, কারণ আমরা যেখানে যাই বেশিরভাগ ক্ষেত্রে এই মামার ভ্যানে করেই যাই, সেই জন্য মামাকে খুব চিনে গেছে আর একটু ভয়ও পায় না, আর মামাকে খুব ভালোবাসে। মানে উনি আমাদের নিজের কেউ নয়, কিন্তু তবুও আমার মেয়ে খুব ভালোবাসে। আর অবশ্য আমার মেয়ে সবাইকেই আপন করে নেয়, ওর চেনা অচেনা বলে কিছুই নেই। ওই দেখো ভ্যানে উঠে বসেছিল, তারপরে অনেক বলে টলে নিচে নেমে আমাদের সঙ্গে বসেছে। যাই হোক, মোটামুটি আমরা রওনা দিয়ে দিয়েছি জলেশ্বর মন্দিরের দিকে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে।
এই দেখো মাঠের মাঝখান দিয়ে একটা পিচের রাস্তা চলে গেছে, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। চারিদিকটা দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আশা করি যারা গ্রাম খুব পছন্দ করো তোমাদেরও খুবই ভালো লাগবে দেখতে। আর আমরা কিন্তু রওনা দিয়েছি 10টা, 10:30টার দিকে আমরা রওনা দিয়েছি। যেতে বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 5-7 মিনিট মতো লাগবে। আমরা যখন হাফ রাস্তায় চলে এসেছি তখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য মিষ্টির বাবা ছাতাটা মিলেছিল। যাই হোক বৃষ্টি কমে গেছে, এবার আমরা নেমে কিন্তু এ দেখো হেঁটে হেঁটে আমরা ওখানে কুপন কাটতে হয়, কুপন কেটে তারপরে লাইনে দাঁড়াবো। দেখো লাইন দেখো, এই পুকুরটার চারিদিকে লাইন দেয়, এই লাইন একদম ওইখান থেকে চলে গেল এই যে একদম মন্দিরের ওখানে চলে গেল। এতটা লাইন পেরিয়ে তবেই আমাদের শিবের মাথায় জল দিতে হবে। কিন্তু দেখে তো আমি একেবারে হয়ে গেছি, কারণ আমার মায়ের সুগার, আমি তো দাঁড়াতে পারবো আর আমার ভালোও লাগে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে, কিন্তু কিচ্ছু করার নেই। মায়ের সুগার, আগে আগে তো পুজোর লাইন করতেই হবে যেভাবেই হোক। সেই জন্য চেষ্টা করছিলাম যে কীভাবে করা যায়। তারপরে ওখানে গিয়ে যারা আছেন এসব দায়িত্বে তাদের সঙ্গে কথা বললাম, কথা বলে কুপন করে নিলাম। কুপন করে মোটামুটি আমরা ডাইরেক্ট মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢালবো বলে। যাই হোক আমরা ওখান থেকে কুপন করে এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছি, যা যা লাগবে। কিছু জিনিস আমরা বাড়ি থেকে এনেছি আর কিছু জিনিস যেগুলো নেই সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। সব কিছু নেওয়া হয়ে গেছে, চলো তাহলে আমরা এবার মন্দিরের দিকে যাই। এই যে মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা ঢুকছি, আমি আর মা। মিষ্টি যাবে বলেছে তাই মিষ্টিকে নিচ্ছিলাম, তা মিষ্টির বাবা বললো থাকোকে নিতে হবে না, প্রচণ্ড ভিড়, ভেতরে ঠেলাঠেলি হবে, তোমরা দুজন যাও। তাই আমরা দুজন লাইনে দাঁড়িয়েছি। এখানেও কিন্তু তাও ছোটোখাটো করে একটা লাইন আছে। যাই লাইন পেরিয়ে ভেতরে ঢুকলাম, মন্দিরের ওপরে উঠে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি। দুধ টুধ যেভাবে যা নিতে হবে, ফল টল যা পুজোতে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিলাম। আর এদিকে মিষ্টি ঠাম্মির কোলে বসে আছে চুপটি করে। আমাদের মিষ্টি চুপ করে বসে থাকার মেয়ে নয়, কিন্তু তবুও ওর বাবা একটা পুতুল কিনে দিয়েছে আগে, আর বলেছে তুমি এখানে চুপ করে বসে থাকো, আরও অনেক কিছু কিনে দেবো, তাই চুপ করে বসে আছে। শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, বাকি যে মন্দিরগুলো আছে সেখানেও পুজো দেব, দিয়ে তারপরে আমাদের কমপ্লিট হবে। মন্দিরের বাইরে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো হয়, তাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে এসেছি। কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ধূপকাঠি জ্বালাতে পারছি না, মোমবাতি তো থাকবেই না। যাই হোক অনেক কষ্ট করে অনেকবার চেষ্টা করলাম যে মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠিটাও জ্বালাতে পেরেছি, মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরকে দেখাবো, কিন্তু কোনোভাবে মোমবাতিটাকে আমি ধরিয়ে রাখতে পারছি না, হাওয়াতে নিভে যাচ্ছে। কেউই পারছে না আমার মতো। তাও যতটুকু পেরেছি 1-2বার আমি জ্বালিয়ে ঠাকুরকে দেখাতে চেষ্টা করেছি এবং দেখাতে পেরেছিও, কিন্তু কন্টিনিউ জ্বলেনি, হাওয়াতে নিভে গেছিলো। আমরা সবাই মিলে একসঙ্গে যথারীতি মন্দিরে চলে এসেছি। ওই জন্য বাড়িতে যা কাজ, রান্না বান্না যা ছিল সব কিছু কমপ্লিট করেই আসা হয়েছে। আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে সমস্ত কাজ করে, ওনার যা কাজ করে উনি একেবারে নিরামিষ রান্না করে এসছে, যাতে বাড়িতে গিয়ে কারোর কোনো কষ্ট করতে না হয়। বাড়িতে গিয়েই যাতে যে যার মতো দুটো করে খেয়ে যাতে একটুখানি বিশ্রাম করতে পারে। সেই জন্যই আমাদের একটু মন্দিরে আসতে দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, না হলে হয়তো সকালেই চলে আসতাম। কিন্তু কি বলো তো, সকাল সকাল এসে বাড়ি গিয়ে না দেখবে কষ্ট হয় বেশি, আর সমস্ত কাজ সেরে আসলে কি হয় বাড়িতে গিয়ে দুটো খেয়ে একটু বিশ্রাম নেওয়া যায়। সেই জন্য একেবারে কমপ্লিট করেই এসেছি। তার মধ্যে ভেবেছিলাম যে আজকে সেকেন্ড সোমবার, বেশি একটা ভিড় হবে না, কিন্তু মন্দিরে এসে দেখলাম এত ভিড় যে মানে আমরা লাইন পেরিয়ে শিবের মাথায় জল ঢালতে গেলে প্রায় 4-5 ঘন্টা লাগবে, তার বেশি ছাড়া কম হবে না, এত ভিড়। ওই জন্য এতক্ষণ দাঁড়ানো সম্ভব না, কারণ মায়ের, আগেই বললাম মায়ের শরীরটা ভালো না, আর মায়ের মাথাটাও ঘুরছিল, সকাল থেকে কিছু খায়নি তো। মা বেশিরভাগ ক্ষেত্রে এখন উপোস করেও না, আর আমরা তেমন উপোস করতে দিই না, করলেও মা কিছু না কিছু খেয়ে নেয়, কিন্তু আজকে কিছুই খায়নি। সেই জন্য তাড়াতাড়ি করেই কুপন কেটে আমরা শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। তারপরে কালী মন্দিরে এসে পুজো দিলাম, তোমরা দেখতে পেলে। আর এই দেখো সব বসে আছে, অনেকে পুজো দিয়ে বসে আছে, অনেকে লাইন পেরিয়ে এসে বসে আছে, তাদের কাউকে দাঁড় করিয়ে রেখেছে, কেন এত রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব না, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, আর যারা একা এসছে তাদের তো বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে আর কি।
এবার আমরা আরেকটা মন্দিরে যাব, ওখানে গিয়ে শিব আছে, ওখানে শিবের মাথায় জল দেব। নাগমাতা আছে, নাগমাতার মাথায় জল দেব। এই দেখো নাগমাতা। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো বা দেখেওছো অনেকবার ভিডিওতে, কিন্তু যারা আমার নতুন বন্ধু বা যারা জলেশ্বর মন্দিরে এখনও আসোনি, পুরনো নতুন উভয়কেই বলছি, তারা একবার হলেও জলেশ্বর মন্দিরে কিন্তু এসো। এই জলেশ্বর মন্দিরটা আমার বাড়ির পাশের মন্দির বলে আমি বলছি না, মন্দিরটা এত সুন্দর, এত জাগ্রত, আর চারিদিকের ভিউটা এত সুন্দর না, আমি তোমাদের কোনো এক সময় পুরোটা ভালো করে ঘুরে আমি দেখিয়ে দেব। আজকে যতটা পারলাম দেখালাম, বা আগেও ভিডিওতে যারা আমার পুরনো বন্ধু কিছু কিছু দেখেছো। মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে, আর পুকুর আছে, তার সঙ্গে আমবাগান আছে, আর কি সুন্দর জানো না জায়গাটা, যারা আসবে দেখতেই পাবে। আবার এর মধ্যে কিন্তু আবার পার্কও আছে এই জলেশ্বর মন্দিরের সঙ্গেই। বুড়ো থেকে বাচ্চা সবার জন্যই কিন্তু প্রযোজ্য, এবং পার্কের ভেতরেও কিন্তু একটা মন্দির আছে। লাস্ট আমরা এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা একটু ফটো তুলবো, একটু চরণামৃত খাবো বলে আমরা এই দিকটা এসে দাঁড়িয়েছি। আর সেই সময় দেখো এই যে যারা আর কি উপোস থেকে কি বলে মানত থাকে যাদের, তারা এখানে দণ্ডি কাটে, স্নান করে উঠে। আমিও 1 বছর কেটেছিলাম, যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে আমি এই শ্রাবণ মাসেই কি চৈত্র মাসে, যাই হোক খেয়াল পড়ছে না, আমি দণ্ডি কেটেছিলাম। আমার মিষ্টির নামে মানত ছিল সেই জন্য। আর এই দেখো মিষ্টিকে বলা হয়েছে তুমি ছবি তোলো, ও কারোর সঙ্গে ছবি তুলবে না, ও একা একা তুলবে, এইভাবেই তুলবে। পাকা মেয়ে একটা, দেখো শিব ঠাকুরের মন্দিরে এসে, তাই শিব ঠাকুর যেমন করে বসে আছে, শিব ঠাকুরের মতন করে বসে ও ছবি তুলবে। যখন আমি দণ্ডি কেটেছিলাম তখন আমাদের চ্যানেল ছিল না। যাই হোক আমাদের সবার ছবি তোলা হয়ে গেছে। তারপরে পেছনের দিকে ওখানে চরণামৃত দেয়, ওখান থেকে চরণামৃত খেয়ে প্রসাদ খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। মিষ্টি আর হাঁটতে পারছে না, মিষ্টির প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার বাবার ঘাড়ে উঠে পড়েছে। ওই দেখো, তোমাদের প্রথম দিকে দেখালাম যে ওই পুকুরের পাশ দিয়ে লাইনটা, এবার এটা হচ্ছে মন্দিরের দিকের কিন্তু লাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে পুকুরের ওই সাইড দিয়ে এসে তারপর কোন পাশ দিয়ে, তারপরে মন্দিরের দিকে উঠলো কোথা দিয়ে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ফেরার আগে একটুখানি পুকুরে নেমেছিলাম, ওই পুকুরের গঙ্গা আর কি একটু মাথায় না দিলে শান্তি হয় না, তাই ওখান থেকে একটুখানি গঙ্গা নিয়ে মাথায় দিয়ে নিলাম। আর মাকে বললাম তুমি একটু নিয়ে নাও মিষ্টিকে, আর আমার শাশুড়ি মা আর মিষ্টির বাবাকে একটু দেবে বলে, তাই মা হাতে করে একটু গঙ্গা নিয়ে নিল। মাকে আমি ধরে ধরে নিয়ে তুলছি, কারণ যদি পড়ে যায়, এমনি মানুষটার শরীর ভালো না, তার মধ্যে উপোস করেছে। এখন বাজে প্রায় 12টা বেজে গেছে। যাই হোক এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে এই পাশ দিয়ে লাইনটা চলে গেছে, এটা হচ্ছে ঢোকার গেট আর কি। তারপরে ওই পাশে আম বাগান, এখানে সমস্ত দোকান টোকান বসেছে। আমরা এখান থেকে ঘুগনি খেয়েছিলাম সবাই মিলে। ফেরার পথে এই বান্ধবীটার সঙ্গে দেখা হলো, মেয়ের স্কুলের 100কে পড়ে, তার মা। ওরা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, ওদের এখনও অনেক দেরি হবে, ওরা এখানে দাঁড়িয়ে আছে। আসলে কষ্ট হচ্ছে, রোদ্দুরে দাঁড়াতে পারছে না, মাঝে মাঝে তার মধ্যে আবার যখন রোদ হচ্ছে, প্রচণ্ড রোদ হচ্ছে, আর যখন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই জন্য দাঁড়াতে অসুবিধা হচ্ছে প্রত্যেকেরই, কিন্তু কিছু করার নেই। ভোলে বাবা দেখা পেতে গেলে এরকম কষ্ট করেই দেখা পেতে হবে, এইটাই হচ্ছে কথা। আর দূর দূরান্ত থেকে লোক এসছে, প্রচুর দূর থেকে লোক এসছে। এই দেখো সেই লাইনটা ওই সাইড দিয়ে আমি দেখিয়েছিলাম, এবার এই পাশ দিয়ে দেখালাম। যাই হোক আমরা যে ভ্যানে এসেছিলাম, মামার ভ্যানে, সেই মামার ভ্যানেই আমরা আর কি বাড়ি ফিরবো। এ দেখো চলে এসেছি, মামা দাঁড়িয়ে আছে। যাই হোক মামার ভ্যানে করে আমরা এবার রওনা দিয়েছি। যাওয়ার সময় তোমাদের ভিউটা দেখালাম, ফেরার সময় এবার ভিউটা দেখাচ্ছি। আমরা ফেরার সময় হলো এই দেখো আকাশে মেঘ পুরো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও যাওয়ার সময় একটুখানি অসুবিধা লাগছিল, ভিজে টিজে যাই অসুবিধা হতে পারে, কিন্তু ফেরার সময় বেশ ভালোই লাগছিল বৃষ্টিতে ভিজতে। আবার এদিকে সুন্দর ফুরফুর করে হাওয়া বইছিল, বেশ খুব ভালো লাগছিল। কারণ সব জায়গাতেই একই রকম, যে বৃষ্টি হচ্ছে তাই কি, তবুও কিন্তু গরম কাটছে না, গরম কিন্তু রয়েই গেছে, তাই না?
বাড়িতে গিয়ে ইচ্ছে আছে কটা শর্ট ভিডিও করব, কারণ এমনি সময় তো করা হয় না। কখনো গুছিয়ে টুছিয়ে যদি কোথাও যাই বা কোথা থেকে আসি তখন ছাড়া এক্সট্রাভাবে গুছিয়ে কখনোই আমাদের কোনো দিনই সময় হয় না ভিডিও করার। তাই বাড়িতে এসে মোটামুটি আমি আর মিষ্টির বাবা কটা শর্ট ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখো পাশের বাড়ির বৌদি কাপড় কাচতে যাচ্ছে পুকুরে, তাই বৌদিকে বললাম দাঁড়াও একটা ভিডিও করে নিই তুমি আর আমি। আর এদিকে মিষ্টির বাবা একটুখানি স্ক্রিপ্ট তুলে নিয়েছে, আমরা দুজন কি করছি তাই। ভিডিও করা হয়ে গেছে, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বিশ্রাম করেছিলাম। বিশ্রাম করে উঠেই হলো আমাদের যে ঘট জমানো হয়, মিষ্টির নামে একটা, আমার নামে একটা আর মিষ্টির বাবার নামে একটা, তাই সেই ঘটগুলো আমরা কাটবো, কেটে দেখবো কত টাকা হয়েছে। সেই টাকাটা নিয়ে কিন্তু মিষ্টির জন্য একটা গিফট কেনা হবে জন্মদিন উপলক্ষে। আজ প্রায় 2-3 বছর ধরে আমি মিষ্টির বাবাকে বলেছি যে তুমি একটা ঘট এনে দেবে। মিষ্টি ছোটোবেলার থেকেই ও যেখানে যা টাকা পাবে, ওকে যে যা দেবে সেটা ও ঘটে জমাবে। এখন থেকে ও জমানোটা শিখুক, যে পয়সা জমাতে হয়, সঞ্চয় করতে হয়, ফালতু টাকা নষ্ট করতে নেই। এক এক করে প্রত্যেকটা ঘট কাটা হয়েছে এবং কেটে সমস্ত টাকাগুলো হিসেব করা হয়েছে। তা মোটামুটি মিষ্টির ঘটে একটু বেশি টাকা ছিল, তারপরে আমারটায়, তারপরে মিষ্টির বাবারটায়। তার সব মিলিয়ে যা হয়েছে তা সব টাকা মানে 1 বছরের আমাদের একটা হিসেব আছে, তা কিছু টাকা আর কি কম পড়ছিল, তাই মিষ্টির বাবা ওর সঙ্গে অ্যাড করে তারপরে আমরা যাচ্ছি মিষ্টির জন্য গিফট কিনতে। এই দেখো আমাদের গোছানো হয়ে গেছে, মিষ্টির বাবারও হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো হাবড়ার দিকে। আর মিষ্টি যাবে বলে ছটফট করছিল, মন খারাপ করছিল। মিষ্টিকে অনেক বোঝানো হয়েছে, তুমি যেও না, তোমার জন্য অনেক খাবার আনবো, খেলনা আনবো, মোটামুটি বাচ্চাদেরকে যেভাবে বোঝালে বোঝে সেইভাবে ওকে বুঝিয়ে তারপরে আমি আর মিষ্টির বাবা এই দেখো রওনা দিয়েছি। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, মানে যাওয়ার মতো না, মানে এত শরীর খারাপ লাগছিল আমার, তবুও যেতে হয়েছে। মিষ্টির বাবার একটা অভ্যেস হচ্ছে, ও আমাকে না নিয়ে কোথাও যেতে পারে না, কোনো কিছু করতে পারে না। অবশ্য ওর মতন আমারও একই অবস্থা, উভয়ই আমরা দুজনের পরিপূরক, এটাই হচ্ছে ব্যাপার। অনেকে জানে, বাস্তবেও জানে, বা আমাদের ভিডিও দেখেও তোমরা বুঝতে পারো অনেকে, যে আমরা যেখানে যাই বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গেই যাই। যাই হোক, প্রথমে আমরা মিয়মারতে চলে এসেছি। এখান থেকে মিষ্টির জন্য কেক নিয়ে নিয়েছি। আজকে যথারীতি সোমবার, আজকে কেক কাটবো না। আর আজকে আমার ছোটো ননদ আর বড় ননদের ছেলে মেয়েকে বলা হয়েছে ওরা আজকে আসবে না, কালকে আসবে, কারণ আজকে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না, কোনো কিছু হবে না, ওই জন্য কেকটা কালকেই কাটা হবে। আজকে জাস্ট মেন নিয়ম, পায়েস, ওর আশীর্বাদ, এগুলোই মানে করে ফেলার চেষ্টা করব। যাই হোক, আমরা গিফট নিয়ে মোটামুটি আর যা যা নেওয়ার সেগুলো নিয়ে আমরা অটোতে উঠে পড়েছি, রওনাও দিয়ে দিয়েছি, বাড়ির দিকে চলে যাব। মানে শরীরটা এত ক্লান্ত লাগছে সে বলার মতো না। সংসার জীবনে তো ভালো মন্দ নিয়েই, তাই না? 12 মাসে 13 সমস্যা তো হয়তো লেগেই থাকে, কিন্তু কিছু কিছু সময় মানুষের দেখবে একটু বেশি সমস্যা, কম সমস্যা, মোটামুটি সমস্যা থাকে। তাই সেই হিসাবে জুন মাস থেকে যেন একের পর এক ঝড় বয়ে যাচ্ছে শরীর মনের উপর দিয়ে। তা মানসিক দিক দিয়েও বা শারীরিক দিক দিয়েও অনেক সমস্যার মধ্যে, সেই সব কারণের জন্য মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে, তারপরে নানান সমস্যা হচ্ছে, মানে ঘুমটা ঠিকমতো হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ। তার মধ্যে সামনে মিষ্টির নাচের পরীক্ষা আছে, ব্যায়ামের কম্পিটিশান আছে, আবার স্কুলের পরীক্ষা, মানে বাচ্চাদের কিছু হওয়া মানে মাদেরই চাপ বেশি। যাই হোক, আমরাই দেখো বাড়িতে চলে এসেছি। মিষ্টির জন্য একটা রেড ভেলভেটের ছোটো কেক নিয়ে এসেছি, আর এই দেখো সমস্ত জন্মদিনের জিনিস। আর এই যে ক্যাডবেরি সেলিব্রেশনটা যেটা তোমরা দেখলে, ওটা কিন্তু যোগা শেখে যেখানে, ওখানে একটা মায়ের সঙ্গে দেখা হয়েছে। আমরা বলে ফেলেছি ওর বার্থডের জন্য জিনিস আনতে এসেছি, গিফট কিনতে এসেছি, ব্যাস শুনেই সঙ্গে সঙ্গে ওর ওই বন্ধুর মায়ের মানে বাবা ছিল, হাজব্যান্ড ছিল, তার সঙ্গে সঙ্গে ওর হাজব্যান্ডকে বললো কিছু একটা এনে দিতে, তাই ওই দাদা আর কি ক্যাডবেরি সেলিব্রেশনটা দিল। ভীষণ খারাপ লাগছিল, কাউকে আমন্ত্রণ করতে পারলাম না, খুবই ছোটোখাটো করে করা হলো জন্মদিনটা, কিন্তু গিফটটা দিল, তা আমি খুব খারাপ লাগছিল আমার। মিষ্টির বাবাকে বললাম ওদের বাচ্চাটার জন্য কিছু একটা দিয়ে দাও, তাহলে একটু তো ভালো লাগবে, তাই ওদের জন্য একটু ক্যাডবেরি কিনে দিয়েছিল। তাই যাই হোক, আমরা ওখান থেকে ওদের সঙ্গে কথাবার্তা বলে অনেক দিন পরে দেখা হয়েছিল, ভালো লাগছিল। আর বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে কোনো রকম চলে এসেছিলাম রান্নাঘরে মিষ্টির জন্য পায়েস রান্না করার জন্য। এই দেখো পায়েস রান্না হয়ে গেছে, মিষ্টিরটা আগে তুলে নিয়েছি।
তুলে নিয়ে এবার মিষ্টির যেটুকু মেন নিয়মকানুন সেটাই পালন করা হচ্ছে। এই দেখো মিষ্টিকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা, দই চন্দন দিয়ে ফোঁটা দেওয়া বা পায়েস খাওয়ানো, এইটাই আর কি নিয়ম মেন আজকে পালন করা হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো সব কিছু কমপ্লিট করতে করতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, যারা আজকে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। আর পরপর কিন্তু ব্লগ, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু মিস করবে না। প্রতিদিন কিন্তু চোখ রেখো এই চ্যানেলের দিকে, তাহলে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, বাই।